অনেকটা বেলা হয়ে গেল, যাই তাড়াতাড়ি রান্নার পাট চুকিয়ে আবার দোকানে গিয়ে দোকান খুলতে হবে। সব খরিদ্দাররা বোধহয় এসেই গেল। একা হাতে আমি আর কত দিক সামলাবো, আর ভালোও লাগে না। কি রে বিমলা, এত দেরি করে আসলি কেন? তাড়াতাড়ি এক কাপ চা বানাতো, খাসা করে দেখি। সে কখন থেকে তোর দোকানের ধারে বসে আছি, তুই আসবি তারপরে চা খাবো। সবই তো বুঝলাম, কিন্তু আগের টাকা কিন্তু বাকি আছে, ওটা ভালোই ভালোই মিটিয়ে দিও সুভদ্রা। আর আমি কিন্তু বাকিতে ব্যবসা করতে পারবো না, তাহলে আমার ব্যবসা চালানো খুবই মুশকিল হয়ে যাবে। এখনকার যা দিনকাল পড়েছে তুমি ভালোই জানো। আচ্ছা আচ্ছা, নে নে, বেশ বেশ, আমি কালকেই তোর টাকাটা মিটিয়ে দেবো। এখন একটা খাসা এক কাপ চা বানা দেখি, খেয়ে আবার কাজে বেরোতে হবে। দোকানের ঝাঁপ ফেলে বাড়ি ফেরার পথেই বিমলা দেখতে পেল একটি বয়স্ক ভদ্রমহিলা গাছের নিচে বসে আছে। তার মুখটা ভারী অক্লান্ত আর খুবই দুঃখী। সে তাকে দেখেই তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, মা, তুমি এই গাছের নিচে এই ভর দুপুরে বসে কেন? কোথা থেকে এসছো তুমি? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি নেই মা, আমার কেউ নেই। আমি একটা অভাগী, তাই তো আমার কোথাও যাওয়ার জায়গা নেই, তাই এই গাছের তলায় আশ্রয় নিচ্ছি। কে বলল মা তোমার কেউ নেই? আমি আছি তো, তুমি জানো আমারও মানি। তাহলে চলো, আজকে তুমি আমার বাড়ি চলো, এখন থেকে তুমি আমার কাছে থাকবে, কেমন? কিছু মনে করো না মা, আসলে আমি একা থাকি তো, তাই দুটো ভাতে ভাত রান্না করে নিই। একার আমার বেশ চলে যায়। আর তুমি এখন এসে গেছো, কালকে থেকে আমি তোমার জন্য ভালো ভালো রান্না করব, কেমন? আজকে এইটুকু কষ্ট করে খেয়ে নাও মা, আমি তোমাকে পাখার বাতাস দিচ্ছি, তুমি তৃপ্তি করে খেয়ে একটু বিশ্রাম নাও, কেমন? তুমি আমাকে যেমন খাবিয়েছো এরকম নিজের ছেলে মেয়েও খাওয়ায় না বাছা। শুধু ভালো মন্দ খাবারে হয় না, খাবার দেওয়ার মধ্যে আন্তরিকতা থাকতে হয়, যেটা তোমার মধ্যে আছে। তুমি অনেক ভালো, অনেক ভালো। আচ্ছা হয়েছে হয়েছে, এবার তোমার কথা বলো তো, তুমি এই ভর দুপুরবেলা গাছের তলায় কেন? সত্যি করে বলো, তোমার বাড়ি কোথায় আর কোথা থেকে এসেছো তুমি? আমার মতো অভাগার কথা তুমি শুনবে? আমার মতো কপাল যেন কারোর না হয়, এরকম কপাল যেন আমার নিজের শত্রুরও না হয়। তবে শোনো, ছেলে বউ নিয়ে আমার বেশ ভালোই কাটছিল। একদিন আমি ছেলে বৌমাকে বলতে শুনলাম, আরে গিন্নি, মুখটা তোমার এরকম কেন? সারাদিন কাজকর্ম করে এসে যদি দেখি তুমি মুখটা ভাতের হাঁড়ির মতো করে রেখেছো, তাহলে কি মানায়? বলো আমাকে, তোমার কি হয়েছে, কি সমস্যা তোমার? হ্যাঁ, তুমি তো সবসময় আমার মুখটা ভাতের হাঁড়ির মতো দেখো। আমি কিছু বলতে গেলেই তোমার গায়ে ফোস্কা পড়ে। আর কবে থেকে যে তোমাকে একটা কথা বলে রাখছি সেটা তোমার মাথায় ঢোকে না। তোমার মাকে কবে থেকে বলতে বলছি যে সব সম্পত্তিগুলো তোমার নামে লিখে দিতে, কই তখন তো সে বেলায় কিছু বলতে পারো না। ওই মহিলাকে আমার একদম পছন্দ হয় না। আমি কিন্তু এবার অশান্তি বাঁধিয়ে দেবো। তুমি যদি কিছু বলতে না পারো তাহলে আমার উপরে ছেড়ে দাও, দেখো আমি কি করি। আমি আর কি বলবো গিন্নি, আমি কি কোনোদিনও তোমার উপরে কথা বলেছি? তুমি যা ভালো বুঝো সেটাই করবে, আর রাগ করে থেকো না। যাও গিয়ে ভাত বাড়ো, আমি আসছি। বৌমা, দেখলাম তুমি দুপুরে ভাত খাওনি, তোমার কি শরীর টরীর খারাপ হয়েছে নাকি মা? আমাকে বলো, নাকি অন্য কিছু খেতে ইচ্ছা করছে? আমাকে বলো মা, আমি না হয় বানিয়ে দেব।
এই যে শুনুন, আপনার এই ন্যাকা ন্যাকা কথা আমার মোটে পছন্দ হয় না। আমার না গাটা জ্বলে যায় আপনার এই আদিক্ষেতা দেখলে। আর এই কতদিন ন্যাকা ন্যাকা কথা বলে আমাদেরকে ভুলিয়ে রাখবেন? সম্পত্তিগুলো আপনার ছেলেকে তো লিখেই দিতে পারেন না কি? আর ভাবছেন এই কথাগুলো ভুলিয়ে আমাদেরকে বশ করে রাখবেন? সেটা কোনোদিনও সম্ভব নয়। আপনি আপনার সম্পত্তি আমাদের নামে লিখে দেবেন কি না বলুন? যদি না লিখে দেন তাহলে আপনি একাই এই সম্পত্তিতে ভোগ করুন। আপনার ছেলে আর আমি বাড়ি ছেড়ে চলে যাব। বাছা, তুমি সেদিন ঠিকই বলেছিলে। আমি তোমাদেরকে কথার জালে ভুলিয়ে সম্পত্তি নিজের কাছে রেখে দিয়েছি। তুমি চিন্তা করো না মা, আমি সব সম্পত্তি আমার ছেলের নামে লিখে দিয়েছি। তোমরা সুখে শান্তিতে বাস করো, আমার জন্য ভেবো না। আমি অন্যদিকে চলে যাব। আমি চাই তোমরা ভালো থাকো। নিজের সব সম্পত্তি নিজের ছেলের নামে লিখে সুধাময়ী দেবী নিজের বাড়ি ছেড়ে এক গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে গেলেন। তুমি বাড়ি ছেড়ে চলে এসেছো, একদম ঠিক কাজ করেছো। আর তুমি চলে এসেছো বলেই তোমাকে আমি পেয়ে গেলাম। আমার তো মা নেই, আমি না তোমাকে আজ থেকে মা বলে ডাকবো, কেমন? আর আমার খুব ভালো হয়েছে, ভগবান যা করে মঙ্গলের জন্যই। এ মা, তুমি এত সকালে উঠেছো কেন? উঠেই রান্না করতে লেগেছো? ইস, আমার লজ্জা করছে ভীষণ। তুমি ওঠো, গিয়ে বিশ্রাম নাও, আমি বাকিটা করে নিচ্ছি। ধুস পাগল মেয়ে, আমি তো বাড়িতে বসেই থাকি। আর এটা তাছাড়া আমাদের খাওয়ার জন্য নয়, আমি বানাচ্ছি তোর দোকানের জন্য আলুর দম। তুই নিয়ে গিয়ে বিক্রি করবি, দেখবি খুব ভালো বিক্রি হবে। একটু ঘুগনি, একটু আলুর দম, মুড়ি থাকলে তোর খদ্দের পত্র আরও বাড়বে। যা, আমি সমস্ত রান্না করে দিয়েছি, এবার দোকানে নিয়ে যা, কেমন? সে কি, তুমি কি জিনিস বানিয়েছো? কবের থেকে আমাকে কত লোক বলে, কিন্তু আমার সময়ের অভাবে আমি বানাতেই পারি না। তুমি এসে গেছো, এই সব বানিয়ে দিচ্ছ। দোকানের খদ্দের তো খুব খুশি হবে। যাই যাই, তাড়াতাড়ি আমি এগুলো নিয়ে দোকানে যাই। আগো, বাচ্চা আমার অকাতরে ঘুমাচ্ছে, আর জ্বর বলে কথা। যাই, ওর হয়ে দোকানটা আজকেই আমি খুলি, তাও দুটো রোজগার পাতি হবে। ও ঘুমাচ্ছে, ঘুমাক, আমি যাই, দোকানের উদ্দেশ্যে যাই। ও, আপনি সেই বিমলার মা? ওর মুখে আপনার নাম অনেক শুনেছি। আপনার আলুর দম ঘুগনির যা স্বাদ আমাদের তো মুখে লেগেই আছে। আর এই স্বাদের কথা দূর দূরান্ত থেকে ছড়িয়ে পড়েছে। এখন তো ওর দোকানে লোকের জায়গাই হয় না। দিন দিন আমাকে দিন, একটু আয়েশ করে খাই। আর আপনার সাথে দেখা করার বহুদিনের ইচ্ছা, আজকে সুযোগ হয়ে গেল। দোকান প্রায় বন্ধ করার মুখে তখন একটি লোক সেই চায়ের দোকানে এসে উপস্থিত হয়। আর সুধাময়ী দেবী সেই লোকটিকে দেখে চিনতে পারে সে আর কেউ নয়, সুধাময়ী দেবীর সেই অপদার্থ ছেলে। তুমি এখানে? তুমি এখানে কি করছো মা? আমরা তোমাকে খোঁজ করতেই গায়ে গায়ে ঘুরছি কবে থেকে, আর তুমি এখানে? হায় ঈশ্বর, এ কোন পরীক্ষায় ফেললে তুমি? আমি আমি এখানে কেন? তোদেরকে তো সব সম্পত্তি লিখে দিয়েছি, তোরা তো খুশি। কেন আমাকে খোঁজ করতে বেরিয়েছিস? এখানে আমি অনেক ভালো আছি। আমার 8 জন্মের কপাল ভালো, আমি একটা মেয়ে পেয়েছি। যা, দূর হয় এখান থেকে, আমার চোখের সামনে থেকে চলে যা। ক্ষমা করো মা, আমরা আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি।
তাই তো আমরা সর্বস্ব খুঁজেছি, খুঁয়ে তোমাকে খোঁজ করতে বেরিয়েছি। আর আমি এখানে একা নই, তোমার বৌমাও আছে। সে অসুস্থ হয়ে ওই গাছতলাতে বসে আছে। চলো মা, ফিরে চলো। বৌমা অসুস্থ? কোথায় আছে? চল, আমাকে নিয়ে চল সেখানে। সুধাময়ী দেবী ও তার ছেলে হাঁটতে হাঁটতে তার সেই অসুস্থ বৌমার কাছে পৌঁছালো। দেখলো তার বৌমা গাছতলায় বসে আছে। তারপরে তারা তিনজনে মিলে বিমলার বাড়ি উপস্থিত হলো। মা বিমলা, দেখ কাদের এনেছি, ঈশ্বরের কি অশেষ কৃপা দেখ। ওরা ওদের ফল ভোগ করেছে, এখন ওরা আমাকে নিয়ে যেতে এসেছে। আর দেখ, এ হচ্ছে বিমলা, আমার মেয়ে। তোদের এখন আমাকে ছেলে বলতেও লজ্জা করে। আর এটা হচ্ছে আমার 8 জন্মের নিজের মেয়ে, যে জন্মে আমাকে বাঁচিয়েছে। মা, আমাকে ক্ষমা করে দে। এরকম ভুল আমার কোনোদিনও হবে না। এর শাস্তি আমরা পেয়েছি, আমরা সর্বস্ব খুইয়েছি। মা, আপনি আমাদের সাথে চলুন, আমরা একসাথে নুন খাই, ফ্যান খাই, একসাথে থাকবো। আমাদের ক্ষমা করে দিন, বিশেষ করে আমাকে ক্ষমা করে দিন। মা, দাদা, তোমাদেরকে আমি হাত জোর করে একটা কথা বলছি, মায়ের মতো এমন মানুষ হয় না। তোমরা তাকে তাড়িয়ে দিয়েছো, এটা তোমরা অন্যায় করেছো। আর তোমরা নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই আমার অনেক শান্তি। আর মাকে কখনো এরকম দুঃখ দিও না। হ্যাঁ বোন, আমাদের ভুল হয়ে গেছে, এরকম আর আমরা কখনোই করব না। তুমিও আমাকে ক্ষমা করে দিও বোন। তোমাকে ক্ষমা করতে পারি একটাই শর্তে, সেটা হলো তোমাদের আর এখান থেকে যাওয়া হবে না। আমার ছোট্ট একটা চায়ের দোকান আছে, চলো না আমরা ভাই বোনে মিলে একসাথে আবার নতুন করে ব্যবসা শুরু করি, আর সবাই একসাথে মিলেমিশে থাকি। আমার তো কোনো পরিবার নেই। ঠিক আছে বোন, তোমার কথা মতোই কাজ হবে। আমি খুব খুশি হলাম তোমার কথায়। এরকম ভাগ্য কজনের হয়।